আর্জেন্টিনা ফাইনালে স্পেনের কাছে কেন হারলো? আমার সাথে একটু মিলিয়ে দেখেন তো, মিলে কিনা। অনেকে বলতেছে কোসারের দোষ। আমি বলবো শুধু ভাই কোসারের দোষ না, এখানে খেলোয়াড়দের দোষ আছে। খেলোয়াড় আসলে কি খেলছে ভাই? কোসারে আপনি কি করবে? কোসার তো আর খেলে দেবে না। হয়তোবা তার দুই একটা পরিবর্তন বা শুরুর একাদশটা ঠিক ছিল না, তারপরে কি এত বাজে খেলতে পারে? তার মানে কি এত বাজে খেলতে পারে? এটা কি কল্পনা করা যায়? এটা কি আর্জেন্টিনা দল খেলেছে নাকি অন্য কোনো দল খেলেছে, সেটাই তো আমি কল্পনা করে পাইতেছি না ভাই। মানে 120 মিনিট খেলছে, তার মধ্যে একটাও অন টার্গেট শট করতে পারবে না। সেটা আমি ভাই মেনে নিতে পারতেছি না আসলে। কি বলবো, ভাষা নাই। বল পজিশনে 32% ছিল তাদের দখলে, আর 68% স্পেনের। কি খেলাটা দেখিয়েছে মানে, আর্জেন্টিনার ডিফেন্স থেকে মিডফিল্ডার ফরওয়ার্ড কেউই কিন্তু ভাই খেলার মতো খেলতে পারেনি। এরকম একজনের নাম বলেন তো যে ভাই এই খেলোয়াড়টা ফুল এফোর্টটা দিয়েছে, যে না এই খেলোয়াড়টা আপ্রাণ চেষ্টা করেছে। একজন খেলোয়াড় পাইবেন? শুধুমাত্র গোলকিপার এমি মার্টিনেজ ছাড়া আপনি কারো নাম বলতে পারবেন না এই ফাইনাল ম্যাচে স্পেনের বিপক্ষে যে অমুক প্লেয়ারটা সেরা এফোর্টটা দিয়েছে। গনে গনে 11টা সেভ করেছে মার্টিনেজ, তা না হলে কিন্তু গোল খেত অন্ততপক্ষে 5 থেকে 7টা। আবারও একটা 7 আপের মতো স্কোর লাইন দেখতে পেত যদি এমি মার্টিনেজ 11টা সেভ না করত। আর্জেন্টিনার খেলোয়াড়দের ফুটবল খেলার ধরন দেখলে মনে হচ্ছে তারা ফুটবল খেলতে মাঠে নামেনি, তারা রেসলিং খেলতে মাঠে নেমেছে। 24টা ফাউল করে, 5টা ইউলো কার্ড খায়, একটা লাল কার্ড। ফার্নান্দেজ যে লাল কার্ডটা খেলো এটা কিন্তু তার ভুলের কারণে খেয়েছে। প্রথম যে ফাউলটা করার কারণে সেই যে ইউলো কার্ডটা খেলো, সেখানে কিন্তু রেফারির সাথে তর্কে জড়ানোর কারণে তাকে ইউলো কার্ডটা দেওয়া হয়েছে। সেকেন্ড ইউলো কার্ডটা তিনি যেভাবে ট্যাকেল করেছে এটা বিধিসম্মত হয়নি। অনেকে বলতেছে রেফারি চাইলে এই ফাউলটা নাও দিতে পারতো না ভাই, এটা ক্লিয়ার ফাউল, আর সেটা একটা ইউলো কার্ড খাওয়ার যোগ্য, তাই তাকে ইউলো কার্ড দিয়েছে এবং রেড কার্ড হয়ে মাঠ ছাড়ছে। ডিফেন্ডাররা মানে একের পর এক ফাউল করে ইউলো কার্ড খেয়েছে। আর পারদের যখন বদলি খেলোয়াড় হিসেবে নামলেন, অহেতুক একটা ফাউল করলেন, ফাউল করে একটা ইউলো কার্ড খেললেন। কী দরকার ছিল ফাউলটা করার? কোনো দরকার ছিল না। মানে চাপটা কিন্তু খেলোয়াড়রাই বাড়িয়েছে। আর আর্জেন্টিনার খেলোয়াড়রা যে পাসিং খেলছে, মানে কি বলবো ভাই, এটা পাস খেলা বলে না। একটা দুইটা 3টা পাস খেলতে পারেনি, তারপরে কিন্তু স্পেনের পায়ে বল ছিল। স্পেন ডমিনেট করে ফুটবল খেলছে, মাঝমাঠ কীভাবে নিয়ন্ত্রণ রাখতে হয় সেটা দেখিয়েছে। অনেকে আবার কোচের যে দোষটা দিতেছে যে কোচ কেন লাউতারো মার্টিনেজকে নামালো না। আচ্ছা, লাউতারো মার্টিনেজকে কীভাবে নামানো? তার যে ডিফেন্ডার আছে, মিডফিল্ডার আছে, তাদেরকে তো উঠা নামানোর নিয়েই ব্যস্ত ছিল। দীপল কী খেলছে? কোনো খেলছে? আসলে একমাত্র লিও মেসি দিয়া সব ম্যাচ আপনি উইন করে নেবেন, এটা তো ভাই হয় না। ফুটবল খেলা তো একজনের খেলা না, ফুটবল খেলা হচ্ছে কম্বাইন্ড গেম, মানে সবাই সম্মিলিতভাবে পারফরমেন্স করবে। আর সেটাই কিন্তু স্পেন দেখিয়েছে। স্পেন কিন্তু ম্যাচের পুরো নাটটা ধরে রাখছে, কিন্তু তারা আর্জেন্টিনার কোনো খেলোয়াড়দের সাথে অহেতুক কোনো তর্কে জড়ান নাই। আর্জেন্টিনার খেলোয়াড়রা কিন্তু অনেকবার তর্কে জড়ানোর চেষ্টা করেছে, সেদিকে কিন্তু কুল ছিল স্পেনের খেলোয়াড়রা। সিমিওনকে যখন নামানো হলো, এখানে আমার মনে হচ্ছে সিমিওনকে না নামিয়ে লাউতারো মার্টিনেজকে নামানো উচিত ছিল কোচ স্কালোনের। আর ইংল্যান্ডের সাথে যেই শুরু একাদশটা ছিল, সেই শুরু একাদশটা নামালে সবচেয়ে বেশি পারফেক্ট হতো। ঠিক আছে ভাই, এগুলা আপনি আমি বলতেছি তাই না, কিন্তু কথা হচ্ছে যারাই নেমেছে তার মানে কি একটা অন টার্গেট শট করতে পারবে না? মানে তারা বল পজিশন নিয়ে খেলতে পারবেন না, বল রান করতে পারবেন না। ফরওয়ার্ডদের কাছে বলটা পুষবে কিভাবে? ডিফেন্ডার এবং মিডফিল্ডার তো বল সামাল দিতে ব্যস্ত, মানে তাদের কাছে বল দিতে পারতেছে না। আর্জেন্টিনার এরকম হয়েছে, এক পাস দুই পাস, তৃতীয় পাস এমি মার্টিনেজের কাছে, আর এমি মার্টিনেজ লম্বা শুট, স্পেনের পায়ে বল। সেম জিনিসটাই ম্যাচের মধ্যে একবার পুরো টাইমই দেখা গেছে। তা আর্জেন্টিনা বাজে খেলছে, শুধু কোচের দোষ দিয়ে লাভ নেই।